স্পোকেন ইংলিশ থেকে গণিত কিংবা রেলের চাকরির পরীক্ষার প্রস্তুতি কিভাবে নেবেন তারই টিপস এবার বর্ধমান টিভি লাইভে। বর্ধমান টিভি লাইভে অনলাইন ক্লাসরুম সোমবার 20 এপ্রিল, বিষয় ফিজিক্স, দ্বাদশ শ্রেণীর। পড়াবেন হাটগোবিন্দপুর এমসি হাই স্কুলের শিক্ষক বৃক্ষবন্ধু সোমনাথ গুপ্ত। সময় বিকেল 5টা। মঙ্গলবার 21 এপ্রিল, বিষয় ফিলোসফি, দ্বাদশ শ্রেণীর। পড়াবেন হাটগোবিন্দপুর এমসি হাই স্কুলের শিক্ষক দিবস ঘোষ। সময় বিকেল 5টা। চোখ রাখুন বর্ধমান টিভি লাইভে। গুড আফটারনুন, আমি বৃক্ষবন্ধু সোমনাথ গুপ্ত। আজকে এক বিশেষ মুহূর্তে আমি তোমাদের সামনে উপস্থিত হয়েছি। আমি হাটগোবিন্দপুর হাই স্কুলে পদার্থবিদ্যা পড়াই এবং আমি ভূতপূর্ব সহকারী অধ্যাপক হিসেবে কাজ করেছি পার্ট টাইম বোলপুর কলেজ, মানকড় কলেজ এবং টিডিবি কলেজ। টিডিবি কলেজে আমি ইলেকট্রনিক্সের পার্ট টাইম লেকচারার হিসেবে কাজ করেছি। যাই হোক, আজকে এখানে আসার জন্য আমি বৃক্ষবন্ধু সমন্বয় দল ও WBTSTA পূর্ব বর্ধমান ইউনিটকে আমি আমার আন্তরিক অভিনন্দন ও শ্রদ্ধা জানাই বর্ধমান টিভি। আজকে আমার ডিয়ার স্টুডেন্টস, আমরা যে বিষয়টি আজকে আলোচনা করতে চলেছি সেটা হচ্ছে দ্বাদশ শ্রেণীর ইউনিট 7 পদার্থবিদ্যার চ্যাপ্টার, যেটা হচ্ছে পদার্থের দ্বৈত সত্তা, বিকিরণ, কোয়ান্টাম তত্ত্ব। আমরা এখানে মূলত শুরু করব যেভাবে আমি আমার ছাত্রছাত্রীরা যেন যারা শুনছো তোমরা সকলে সেইভাবেই যাতে নিজেদের মতো করে পুরো বিষয়টাকে উপলব্ধ করতে পারো, সেই জন্য আমি আন্তরিকভাবে চেষ্টা করব। যাই হোক, আমরা সকলে জানি যে ক্লাসিক্যাল ফিজিক্সের দুনিয়ায় যখন আমরা ছিলাম তখন আলোকে আমরা তরঙ্গ রূপে ভাবতাম। আলোকে তরঙ্গ রূপে ভেবে আমরা আলোর বিভিন্ন ঘটনাবলী যেমন প্রতিফলন, প্রতিসরণ, আমরা অপবর্তন, সমাবর্তন, সমস্ত দ্যাট মিনস রিফ্লেকশন, রিফ্র্যাকশন, পোলারাইজেশন, ডিফ্র্যাকশন, এই ধরনের ঘটনাগুলো অবশ্যই আমরা ব্যাখ্যা করতে সমর্থ হয়েছি। কিন্তু বিংশ শতাব্দীর প্রথম দিকে আমরা যখন এলাম তখন আমাদের কিছু কিছু বিজ্ঞানের যে ঘটনা, যেমন আমরা যদি বলি যে আলোক তড়িৎ ক্রিয়া বা ফটোইলেকট্রিক এফেক্ট, আমরা যদি বলি পারমাণবিক বর্ণালী দ্যাট মিনস স্পেকট্রাম, মলিকুলার স্পেকট্রাম, এবং আমরা যদি বলি ব্ল্যাক বডি রেডিয়েশন বা কৃষ্ণবস্তু বিকিরণ, এইগুলো নিয়ে যদি আলোচনা করতে চাই তখন আলোর যে তরঙ্গ ধর্ম সেটা কিন্তু আমরা তার দ্বারা আলোচনা করতে আমরা সমর্থ হলেও পুরোপুরি ব্যাখ্যা দিতে আমরা পারিনি। সেই মুহূর্তে আমাদের এই বিংশ শতাব্দীর প্রথম দিকে প্ল্যাঙ্ক নিয়ে এলেন তার কোয়ান্টাম তত্ত্ব। এখন এই কোয়ান্টাম ফিজিক্সটাকে আমরা যখন নিজের আঙিনায় আমরা দেখতে চাই, অনেকে আমরা খুব ভয় পেয়ে যাই যে কোয়ান্টাম ফিজিক্স মানে খুব একটা দুরূহ সাবজেক্ট। কিন্তু না, আমাদের এখানে যতটুকু আছে তোমরা দেখবে, আমি যেভাবে বলার চেষ্টা করব যদি সেইভাবে তোমরা অগ্রসর হও, অত্যন্ত সুন্দরভাবে এটা বোঝার এবং আমি বোঝানোর চেষ্টা করব এবং আমার প্রিয় ছাত্রছাত্রী তোমরা বোঝার চেষ্টা করবে, দেখবে খুব ইজি ব্যাপারটা। এখন কোয়ান্টাম ফিজিক্স বুঝতে গেলে প্রথমেই আমি একটা যদি বুঝতে হবে কোয়ান্টাইজড রাশি কি। হোয়াট ইজ কোয়ান্টাইজড রাশি? কোয়ান্টাইজড রাশি, আমরা রাশি পড়ে এসেছি, ফিজিক্যাল কোয়ান্টিটি আমরা পড়েছি 9 থেকে, যে রাশি কি যাকে আমরা পরিমাপ করা যায়। আমি এই কোয়ান্টাইজড রাশি বলতে যদি আমরা একটা উদাহরণ দিই তোমাদের দেখো বোঝানোর সুবিধা হবে। যদি আমি একটা ফোটনের এনার্জিকে যদি আমি লিখি এইচ নিউ, হোয়ার এইচ হচ্ছে প্ল্যাঙ্ক কনস্ট্যান্ট, নিউ হচ্ছে আমার ওই ফোটনের কম্পাঙ্ক বা ফ্রিকোয়েন্সি। আচ্ছা, এখন এই এনার্জি বা শক্তি, ফোটনের শক্তিকে যদি আমি কোয়ান্টাইজড রাশি হিসাবে কল্পনা করি বা ধরি, তাহলে এই এইচ নিউ হবে কোয়ান্টাম। এইচ নিউ হচ্ছে কোয়ান্টাম। তাহলে কোন এটা হলো পুরোপুরি একটা ফোটনের শক্তিকে আমি কোয়ান্টাম হিসাবে ধরছি। এর পরবর্তী যে শক্তিটা হবে দুটো ফোটনের জন্য 2h নিউ, তিনটে ফোটনের জন্য 3h নিউ। এইভাবে যদি অগ্রসর হই আমরা nটা ফোটনের জন্য পাবো nh নিউ। এইটা কোয়ান্টাম ফিজিক্স তখনই হবে
এইটা যদি এনটা, এই এনটা যেটা লিখছি, এনটা কিন্তু 1 2 3 1 2 3, এটা কিন্তু একদম পুরোপুরি একটা ইন্টিজার সংখ্যা হবে। এটা কখনই ফ্র্যাকশনাল হবে না। কোয়ান্টাম ফিজিক্স কিন্তু পুরোপুরি মানে তরঙ্গ তত্ত্বের যে কন্টিনিউয়াস যে নেচার সেখান থেকে বেরিয়ে এসে একদম পুরোপুরি চলে এলো কিসে ডিসক্রিট নেচার, যেখানে হচ্ছে 1 2 3। মানে আমি কখনই বলতে পারি না যে আমি একটা 1.2 এইচ নিউ এই ধরনের যদি কোনো রকম আমি এখনও পর্যন্ত পরীক্ষালব্ধভাবে আমরা প্রমাণ করতে পারিনি। তাহলে আমি কোয়ান্টাইজড রাশি যদি এনার্জি ধরি, তাহলে কোয়ান্টামটা আমি ধরবো এইচ নিউ। আমি তাহলে একটু হলো তোমাদেরকে বোঝাতে যদি মানে সমর্থ হলাম যে কোয়ান্টাইজড রাশি এবং কোয়ান্টাম এই জিনিস দুটো তোমাদের মানে বুঝতে সাহায্য করবে আমাদের এই চ্যাপ্টারের পরবর্তী মানে যে সমস্ত জিনিসপত্রগুলো আমরা পড়াবো। যাই হোক, এই কোয়ান্টাইজড রাশির পর আমরা যে জিনিসটা আলোচনা করব, এই চ্যাপ্টারটা যেটা তোমরা দেখতে পাচ্ছ যে কোয়ান্টাম তত্ত্বের, আমরা এই চ্যাপ্টারের মধ্যমণিকে জেনে রাখবে। এই চ্যাপ্টারের মধ্যমণি হচ্ছে ইলেকট্রন। এই ইলেকট্রন কণার সম্বন্ধে আমাদের 2-4টি তথ্য কিন্তু ছাত্রছাত্রীদেরকে জেনে রাখতে হবে। এ কি, প্রথমেই আমরা জানি ইলেকট্রনের রেস্ট মাস। আমি পরে আসবো রেস্ট মাস বলতে কি। রেস্ট মাস মানে হচ্ছে যখন সে ইলেকট্রন ইজ অ্যাট রেস্ট, তখন হচ্ছে রেস্ট মাসকে আমরা অবশ্যই ইলেকট্রনের রেস্ট মাস কত আমরা জানি 9.1 × 10⁻28 গ্রাম or 9.1 × 10⁻31 কেজি, এটা আমরা জানি। ইলেকট্রনের আধান কত? একটি ইলেকট্রনের আধান হচ্ছে, আমি যদি এসইউতে নিই 4.8 × 10⁻10 ESU, বা আমি যদি এসআই নিই 1.6 × 10⁻19 কুলম। আচ্ছা, এখন ইলেকট্রনের এই যে দুটো, আমার এখন ইলেকট্রনকে যখন আমি নিলাম, আমি একটা কণা, এর কোয়ান্টাম নেচার সম্বন্ধে আমাদের জানতে হবে। তাহলে ইলেকট্রনের কোয়ান্টাম নেচারটা কি? আমি এখানে ইলেকট্রনের কোয়ান্টাম নেচার হিসাবে আমি দেখব ইলেকট্রনের আধানকে। তার মানে আমি একটু আগেই বললাম এখানে কোয়ান্টাইজড রাশি হচ্ছে ইলেকট্রনের আধান, মানে চার্জ অফ ইলেকট্রনকে আমি ধরবো কোয়ান্টাইজড রাশি। ঠিক আছে, এই আধানকে যদি কোয়ান্টাইজড রাশি ধরি, তাহলে ইলেকট্রনের কোয়ান্টাম কী নেবো? একটা ইলেকট্রনের চার্জ মানে ই। আমি এইটা ভাবে কোয়ান্টামতে আমি এনটা ইলেকট্রনকে এন হিসাবে ডিনোট করলাম। আচ্ছা, এখন এই একটি ইলেকট্রন, এই তথ্যগুলো আমাদের কাজে লাগবে। এখন একটা ইলেকট্রনকে যদি আমি, এই দিকটা আমি পরে আসছি, একটা ইলেকট্রনকে সাপোজ একটা ইলেকট্রন আমি এ পয়েন্ট থেকে বি পয়েন্টে নিয়ে যাব, বা এখান থেকে এখানে আসবে একটা ইলেকট্রন। এই পয়েন্টের বিভব বা পোটেনশিয়াল ভি, আর এই পয়েন্টের বিভব বা পোটেনশিয়াল যদি ভিবি হয়, তাহলে এই ইলেকট্রনটি, এটা যদি উচ্চ বিভব থেকে নিম্ন বিভব বা যেমন মানে ভাইস ভার্সা আমরা ধরতেই পারি, এখান থেকে ইলেকট্রনটা যদি যায় এবং এই ভি এ মাইনাস ভিবি যদি 1 ভোল্ট হয় এবং ইলেকট্রন নিচে একটা, তাহলে ইলেকট্রনের চার্জটা কত নিচে? কিউ সমান 1 ই। আর আমি এখানে আমি ভোল্টেজ ভি এ মাইনাস ভিবি, এটাকে আমি ধরে নিলাম সাপোজ ভি সমান 1 ভোল্ট। এখন এর মধ্য দিয়ে গেলে আমরা অবশ্যই জানি, আমরা ক্লাস 10-এ পড়ে এসেছি প্রবাহিতরিতে, যখন আমরা প্রবাহিতরিতে বা আমরা যেখানে ইলেকট্রোস্ট্যাটিক্সে জানি, সেখানে কার্য সমান আমরা জানি ভি ইন্টু কিউ, বিভব ইন্টু আধান। তাহলে এখানে একটা ইলেকট্রন যদি 1 ভোল্ট বিভব পার্থক্যের মধ্যে দিয়ে যায়, তাহলে সেক্ষেত্রে আধান মানে কত কার্য সে করছে? আমি বলতে পারি 1 ভোল্ট ইন্টু 1 ই। এখন এই ই এর মানটা একটু আগে আমি লিখেছিলাম, তোমরা মনে করে দেখো, 1 ভোল্ট ইন্টু 1 পয়েন্ট, যদি এসআইতে লিখি 1.6 × 10⁻10। এখন আমি যখন আমি এই ভোল্টটাকে যদি আমি এটা 1.6 10⁻19, আমি এটাও এসআই, এটাও এসআই। তাহলে এই কার্যের একক তোমরা নিশ্চয়ই 9-10-এর যে নলেজ, সেখান থেকে তোমরা জানো যে এসআই এককের কার্যের একক হচ্ছে, এটা চলে আসবে জুল। 1.6 × 10⁻19 জুল। আচ্ছা, এরপর এইটাকে যদি আমরা সিজিএসে লিখি, তাহলে আমি কি লিখতে পারবো? ডব্লু। এটা এসআই 1 ইলেকট্রন ভোল্ট। দেখো, এইটাই হচ্ছে 1 ইলেকট্রন ভোল্ট, যেটা আসছে 1.6 × 10⁻19। কেন আমি বলছি? এগুলো তোমাদের এই চ্যাপ্টারের অঙ্কগুলো বা গাণিতিক সমস্যা সমাধান করতে গেলে এগুলো লাগবে। এবং সিজিএসে কি আসবে? আমরা অবশ্যই ভি ইন্টু কিউ লিখবো, এবং সেখান থেকে লিখবো 1 ভি ইন্টু 1 ই। এখান থেকে 1 ভি মানে হচ্ছে 1/300, 1/8
এবং এটা ছিল কি 4.8 ইন্টু 10⁻⁻10, তাহলে আমাদের এটা দেখবে ওই একই জিনিস আসবে 1.6 ইন্টু 10⁻⁻12 আর্গ। দেখো এখানে আমরা কিন্তু জুল, এটা কিন্তু আর্গে চলে এলাম, কারণ সিজিএস। এখন এই যে আমি যে তথ্যগুলো নিচ্ছি, এই তথ্যগুলো আমার কাজে লাগবে। আচ্ছা, এই পর্যন্ত যাবার পর আমরা পরবর্তী যে একটা বিশেষ ঘটনার দিকে যাব এই চ্যাপ্টারের, সেই ঘটনার কিছু একটা গল্প বলি তোমাদের। ছোট্ট গল্প, মানে এটা একদম পুরোপুরি গল্পটা মানে কি, বিজ্ঞানী হার্জ 1887 খ্রিস্টাব্দে পরীক্ষা করেন যখন, তখন দেখেন যে এরকম কাঁচের নলের মধ্যে তিনি একটা পাত রাখেন, ধাতব পাতের মধ্যে আলট্রাভায়োলেট রেখে ফেলেন, মানে খুব অল্প চাপ, বায়ু এর ভেতরে কিন্তু চাপ খুব অল্প, মানে বায়ু কিন্তু খুব অল্প আছে। এই আলট্রাভায়োলেট রেখে যখন ফেলেন তখন দেখেন যে এই কাঁচের নলের ভেতরে বা এর ভেতরে অনেক স্ফুলিঙ্গ দেখা যাচ্ছে। এই স্ফুলিঙ্গগুলো তিনি পরীক্ষা করেন বা পরবর্তীকালে বিজ্ঞানের পরীক্ষায় দেখা যায় এই স্ফুলিঙ্গগুলো কিছুই নয়, একটা নেগেটিভ তড়িৎগ্রস্ত, মানে হচ্ছে ঋণাত্মক তড়িৎগ্রস্ত কণার এগুলো রয়েছে। এই ঋণাত্মক তড়িৎগ্রস্ত কণা অ্যাকচুয়ালি কি, মানে আমার কণাগুলো কিন্তু নেগেটিভ তড়িৎগ্রস্ত, মানে -v নেগেটিভ। আচ্ছা, কিন্তু এরা অ্যাকচুয়াল কী কণা সেইটা কিন্তু পরীক্ষার মাধ্যমে প্রথম করে দেখান কে, আমাদের এখানে এই যে লেনার্ডের যে পরীক্ষাটা, সেইটা আমরা এখানে তোমাদের সামনে আমি তুলে ধরছি। দেখো এই লেনার্ডের পরীক্ষা, লেনার্ড কি করে প্রমাণ করলেন যে আলো পড়লে সেখান থেকে যেটা বেরোয় সেটা হচ্ছে মানে কি কণা, নেগেটিভ কণা কোন কণা, সেটা আমরা লেনার্ড পরীক্ষা করে দেখান। কি করেন তিনি, এইখানে একটা ক্যাথোড, মানে দুটো তড়িৎদ্বার, একটা ক্যাথোড একটা অ্যানোড, তোমরা দেখতে পাচ্ছ ক্যাথোড কিন্তু -v তে রাখা হয়েছে, -v পোটেনশিয়ালে রাখা হয়েছে। আর অ্যানোডকে কি করা আছে, গ্রাউন্ড করা আছে, মানে এই ক্যাথোডের হচ্ছে এইটা, আর অ্যানোডকে আমরা করেছি 0। তার মানে এখানে তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ কে হাই ভোল্টেজ আছে, নিশ্চয়ই অ্যানোড আছে 0, আর এই মাইনাস কত ভোল্টেজ ডিফারেন্স, 0 - v, তার মানে হচ্ছে v ভোল্ট। আচ্ছা, এখন আমরা যে জিনিসটা লক্ষ্য করব, দেখো এই ক্যাথোডে আমি কি ফেলেছি, লেনার্ড ফেলছেন কি, এখানে পড়েছে, এখানে কিন্তু ফোটন কণা পড়েছে, তার মানে আলো ফেলেছেন। আলো ফেলে এখান থেকে আলো ফেলার পর নিশ্চয়ই ওই যে স্ফুলিঙ্গ যেটা হচ্ছে চার্জ পার্টিকেল নেগেটিভ বেরিয়েছে, এ একটা বেগ নিয়ে সোজা বেরিয়ে গেছে, এটা তোমার ডট 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 দিয়ে, কিন্তু আমি এইটা পরে আসছি, সোজা এভাবে বেরিয়ে যাচ্ছে। উনি কি করলেন, উনি তখন এই ফিল্ডটা, ধরো এ ভি বেগে কণাটা বেরিয়ে যাচ্ছে, এই নেগেটিভ কণা বেরিয়ে যাচ্ছে, একদম সোজা প্লেটের দিকে চলে গেল, একদম চলে যাচ্ছে। এখন উনি কি করলেন, উনি এই প্লেটে ওই কণার বেগের সাথে একটা পারপেন্ডিকুলার, মানে লম্বভাবে ম্যাগনেটিক ফিল্ড দিলেন, মানে যে চুম্বক বল দিলেন, মানে এইদিকে ভি এইদিকে বি, এরকম সাপোজ, মানে পারপেন্ডিকুলার। এখন এই পারপেন্ডিকুলার হওয়ার জন্য আমরা একটা জিনিস তোমরা জানো, যে তোমরা ইয়েতে পড়েছো 9-10 একটা ইয়েতে পড়েছো, যে পৃথিবী, এটা ধরো মানে সূর্য চারিদিকে পৃথিবী ঘোরে, এবং সূর্য পৃথিবীর মধ্যে যে সংযোজক রেখা এবং পৃথিবীর যে ভেলোসিটি, নট দ্রুতি, এটা কিন্তু মানে বেগ, দ্রুতি নয়, এই যে স্পিড নয়, কিন্তু এই যে ভেলোসিটির সঙ্গে এই পৃথিবী আর সূর্যের যে মাধ্যাকর্ষণ বল, তাদের মধ্যে 90 ডিগ্রি কোণ থাকার জন্য এরা কিন্তু একটা সার্কুলার রেডিয়াসে ঘুরতে থাকে, যদিও পরবর্তীকালে অন্যান্য বল তার সাথে আরও অন্যান্য বল এসে বলে ইলেকট্রিক্যাল হয়। যাই হোক, আমরা কিন্তু জানি যে যদি দুটো কোনো এই ফোর্স আর তাদের ভেলোসিটি বা ডিসপ্লেসমেন্টের মধ্যে যদি অ্যাঙ্গেল 90 ডিগ্রি হয়, তাহলে ওই কোণাটি একটা সার্কেলে ঘুরতে থাকে। এখন তারপরে আবার আমরা 11-12 পড়েছি যে সার্কেলে বা ঘুরতে থাকলে কোনো বস্তু যদি কোনো সার্কেলে ঘুরতে গেলে এম ভরে কোনো বস্তুকে ভি দ্রুতিতে, ভি স্পিডে যদি কোনো সার্কেলে আর ব্যাসার্ধে যদি আমি ঘোরাতে চাই, তাহলে এই বস্তুটাকে একটা বল সরবরাহ করতে হয়, সেই বলটার মান হচ্ছে আমরা জানি অভিকেন্দ্র বল, সবাই এই mv²/r, এই বলটা লাগে। এখানেও দেখো, এখানেও কিন্তু এই ভেলোসিটি ভি এ কিন্তু যাচ্ছে, তার পারপেন্ডিকুলার বি আসছে, তার ফলে এ কি করেছে, আর সেই এটা না থাকলে সোজা বেরিয়ে যাচ্ছিল, এই দেখো ডট 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 দিয়ে, এইটা দেওয়ার ফলে বিজ্ঞানী লেনার্ড যখন এটা দিলেন, তখন কি করলো, একটা ও
কার্ভেচার মানে হচ্ছে একটা রেডিয়াস বেরিয়ে বেঁকে যাওয়ার চেষ্টা করছে, এবং সেই আর সেটা যদি আর ধরা হয় মানে সে কি এই জিনিসটা তার এই বলটা নিয়ে সে বেঁকে যাচ্ছে, কিন্তু এই বলটাকে দেবে কে? এই বলটাকে দেবে হচ্ছে এ যখন এইখানে একটা জিনিস তোমার মনে রাখতে হবে, তোমরা অবশ্যই জানো যে কোনো চার্জড পার্টিকেল যদি কোনো ম্যাগনেটিক ফিল্ড, এটা মনে রাখবে, কোনো চার্জড পার্টিকেল ই যদি কোনো ম্যাগনেটিক ফিল্ডের মধ্য দিয়ে যায়, যদি নট অ্যাট রেস্ট, তখন যে ওই পার্টিকেল তার মাস যদি এম হয়, তাহলে এই পার্টিকেলটা যে করে তার মান হচ্ছে কিউ ভি ক্রস, যেহেতু এই ভি ক্রস বি জানি, এই প্রোডাক্টটাও আমরা এই কোনো দুটো ক্রস বি শুধুমাত্র আমি এর ম্যাগনিটিউড যদি নিই, তাহলে শুধুমাত্র এর ম্যাগনিটিউড নিলে আমি শুধু গোটাটা মাইনাস, তাহলে শুধু কেন বলো তো এই মানটা কত, আমি মানে ভি কোনটা ডিগ্রি ভি ফিল্ডের জন্য, এবং যা ওর যেটা দেখতে সেইটা থেকে দেখো যে তাহলে পারি এম ভি স্কোয়ার, এটা নিয়ে যাচ্ছে তখন ভি আধানের মানে ওই কোণা দেখি, এটা এখান থেকে কিউ এম বার করি, কিউ বাই এম মানে যাচ্ছে আর কিন্তু বাই প্লাস পাচ্ছ, যেটা আমরা এই হাতে সেটা আমি করেছি দিয়ে এই কিউ কিউ বাই এম মনে আপেক্ষিক যদি আধান যে কোনো মানে আলো
ঘটনা। এই নাম আলোক ক্রিয়া ফেলে থেকে মানে কি কাটছে, পাতে যে ইলেকট্রনটা সাথে হচ্ছে, যদি এই একটা হচ্ছে কিন্তু এই বন্ধু এই বন্ধু জানা বন্ধুর মনে হয়েছে আমাকে যদি ও বলছে আমি না এ বল আছে অনেক বন্ধু বললো আসবো ইলেকট্রনটাকে বের করতে কিন্তু এ বেরো বন্ধুর মতো ব্যাপার, যদি না কনভিন্স করতে পারে তাহলে একটা ফোটন কি করতে শক্তিটা দিচ্ছে, তার মানে শক্তি পেলে ইলেকট্রন ও তাকে জিরো ডিনোট করবো আমি আসছি, এটা বলে কার্য হচ্ছে এই। এখন এই ফটো ইলেকট্রিক এফেক্ট কতগুলো আমরা ক্রাইটেরিয়া পড়ব জানলাম, আর ফটো ইলেকট্রিক কাকে বলে জানলাম। আমি একটা ছবি আকারে লিখি, ধরো এই পাথকে আমি একটা দিলাম, এটা এটা প্লাস এটা মাইনাস, মানে এ প্লাস মানে এরকম প্লাসের জাস্ট সাপোজ ধরো না এ হচ্ছে মাইনাসে আছে, এর উপরে আবদ্ধ কম চাপে, এর উপর কি ফেলছি আমি, এর উপরে কি ফেলছি আলো ফেলছি। আলো ফেললে কি হবে, ইলেকট্রন অবশ্যই আমরা দেখলাম ইলেকট্রন বেরিয়ে যাবে। ইলেকট্রন মানে কি ধরনের কণা, আমরা জানি নেগেটিভ কণা, আর এ কিসে আছে পজিটিভে আছে, ও অবশ্যই খুব তাড়াতাড়ি চলে যাবে। নেগেটিভ আর পজিটিভের মধ্যে খুব বন্ধুত্ব, কারণ সে তাড়াতাড়ি চলে গেল, কারণ চলে যাওয়া মানে কি বেগ, গতিবেগ, মানে কি শক্তি নিয়ে যাচ্ছে 12 mv², বুঝতে পারছো কোথায় কোন দিকে যাচ্ছে, পজিটিভের দিকে চলে যাচ্ছে। এবং এই যে শক্তিটা যেটা পাচ্ছে এই শক্তিটা কিন্তু নিয়ে এদিকে চলে যাচ্ছে, আর যে ইলেকট্রন এদিকে চলে গেল এই সার্কিটের মধ্যে একটা কি তৈরি হবে, প্লাস থেকে মাইনাসে উল্টো দিকে একটা কারেন্ট যাবে। এই কারেন্টটা কি বলা হচ্ছে, ফটো ইলেকট্রিক কারেন্ট বা আলোক তড়িৎ প্রবাহ মাত্রা। এই উল্টো দিকে প্রবাহ মাত্রা, যত বেশি পরিমাণ ইলেকট্রন প্রবাহিত হবে, আমরা জানি ইলেকট্রন যেদিকে যায় উল্টো দিকে কি আসে, কারেন্ট আসে, আমরা এই যে এটা কিন্তু জানি, তাহলে এটা যাবে। এখন পরীক্ষাটার ক্ষেত্রে এই টার্মিনাল দুটোকে আমি চেঞ্জ করে দিচ্ছি, যদি চেঞ্জ করা যায় অনেক সময়, কারণ আমি এইখানে
আমি সত্যি সত্যি এখানে কত ভোল্টেজ আছে, এখানে একটা ভোল্ট মিটার দিয়ে আমি মাপতে পারি, আর এইখানে একটা আমি একটা RH মানে আমি এটাকে কমিউটেটর দিয়ে আমি একটা কমিউটেটর যদি নিই, কমিউটেটর সাপোজ এটা কমিউটেটর, এখানে কমিউটেটর যদি ইউজ করি, এই কমিউটেটরের সাহায্যে আমি এই টার্মিনালে যে পজিটিভ, এ কার সাপেক্ষে পজিটিভ আছে, এই ফোটো ক্যাথোড, এটা হচ্ছে ফোটো ক্যাথোড, আমরা এই ক্যাথোডটা দেখিয়েছিলাম আমরা পরীক্ষায়, এই ক্যাথোডের সাপেক্ষে এ এখন পজিটিভে আছে, কিন্তু আমি এই কমিউটেটরের সাহায্যে আমি একে কি করতে পারি, আমি একে নেগেটিভে, এর সাপেক্ষে একে নেগেটিভ করে দিতে পারি। আর নেগেটিভ যদি হয় তাহলে কিন্তু আলো পড়লে কী হবে, ইলেকট্রন বেরোচ্ছে, এখানে পজিটিভের জায়গায় যদি নেগেটিভ দেখে তাহলে ইলেকট্রন কি করবে, ইলেকট্রন যদি এখানে নেগেটিভ থাকে আর ইলেকট্রন এখান থেকে পাথ থেকে ধরো বেরোলো, ইলেকট্রন কি করবে, ইলেকট্রন নেগেটিভ, এই দিকেও নেগেটিভ, তাহলে কি করে ইলেকট্রন কিন্তু এই দিকে একে এদিকে রিপালশন মানে হচ্ছে বিকর্ষণ দ্বারা ফিরিয়ে দেবে। এখন যদি এই শক্তিটা অত্যন্ত বেশি হয় তাহলে কিছু ইলেকট্রন এর এই শক্তি ভেদ করেও কিছুটা দূর যাবে, মানে ওই প্লেটে পৌঁছাবে, এবং অল্প এই কারেন্টের পরিমাণটা কিন্তু খুব অল্প পরিমাণ কারেন্ট আমি পাবো। এখন কি করব, এখন এইদিকে যে নেগেটিভ আমি করেছি, পজিটিভের পরিবর্তে একে নেগেটিভ করেছি, একে পজিটিভ করেছি, তাহলে আমি এই পজিটিভ ভোল্টেজ, এই নেগেটিভ ভোল্টেজের মানটা আমি আস্তে আস্তে যদি বাড়াই, এই ভিটা যদি আস্তে আস্তে বাড়াই, বাড়াতে এমন একটা পোটেনশিয়াল আছে VO, মানে V নট যদি বলি আমি, VO যা বলবে, এই পোটেনশিয়ালে যখন পৌঁছাবো, মানে ফোটো ক্যাথোডের সাপেক্ষে এই প্লেটটাকে আমি যে ন্যূনতম নেগেটিভ ভোল্টেজে দিলাম তার মান যদি VO হয়, তখন সে কী করতে পারবে, V নট হয়, VO বা V নট যা বলবে, সে আর এইখানে ইলেকট্রনগুলোকে আর আসতে দিল না, মানে সে এইখানেই ইলেকট্রনকে তার গণ্ডিতে বেঁধে রেখে দিল, মানে এতটাই সে ফোর্স ক্রিয়েট করলো। তার মানে কি, ইলেকট্রন যদি না বেরোয়, তার মানে ইলেকট্রন না বেরোলে আমাদের কি হবে না, আমাদের ইলেকট্রন না যদি বেরোয় তাহলে আমাদের সে তখন এই কারেন্টটাও আর ফটো কারেন্ট আমরা পাবো না। ঠিক আছে, এরপরে আমি এই বাদবাকি ঘটনাগুলো একটু আসছি, এখন সময় একটু বিরতি। করোনাকে ভয় পেও না, ভিড় থেকে সবাই দূরে থাকো, করোনাকে ছুতে দেব না, স্তব্ধ করো, জব্দ করো, করোনাকে ভয় পেও না, ভিড় থেকে সবাই দূরে থাকো, করোনাকে ছুতে দেব না। সবাই মিলে বাঁচতে হবে, বাংলা কখনো হারে না, একসাথে সবাই লড়তে হবে, করোনাকে ভয় পেও না। সরকারি নির্দেশ মেনে চলো, কোনো গুজবে কান দিও না, সবাই মিলে লড়তে হবে, বাংলা কখনো হারে না। স্তব্ধ করো, জব্দ করো, করোনাকে ভয় পেও না, ভিড় থেকে সবাই দূরে থাকো, করোনাকে ছুতে দেব না। স্তব্ধ করো, জব্দ করো, কোনো গুজবে কান দিও না, সবাই মিলে লড়তে হবে, বাংলা কখনো হারে না, সবাই মিলে লড়তে হবে, বাংলা কখনো হারে না। সন্ধান চাই, নাম সুজিত মাইতি, বয়স 48, বাড়ি বড়টিকরা, থানা জামালপুর। যদি কেউ দেখে থাকেন অনুগ্রহ করে যোগাযোগ করুন 8588965668 এবং 8826634068 এই দুটি নাম্বারে। সন্ধানকারীকে নগদ 40,000 টাকা পুরস্কার দেওয়া হবে। শিশু পাঠশালা, আধুনিক শিক্ষা প্রসারে অগ্রণী শিক্ষা প্রতিষ্ঠান। শিক্ষক নিয়োগ করা হবে, বিজ্ঞান ও ইংরাজি বিষয়ে অগ্রাধিকার, বিএড বা ডিএলএড এ অতিরিক্ত সুবিধা। শিশু পাঠশালা, মাতিশ্বর বাজার, সুলতানপুর, পূর্ব বর্ধমান। যোগাযোগ 9647664003 অথবা 9474176557।
পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজ্যবাসীর প্রতি আবেদন, সতর্ক থাকুন, ভালো থাকুন। পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে অনুরোধ করা হচ্ছে, যারা বিদেশ থেকে বা বাইরের রাজ্য থেকে এসেছেন তারা 14 দিন বাড়ির বাইরে বেরোবেন না। নিজেকে অবশ্যই আলাদা করে রাখুন। বাকিদের সুস্থ ও ভালো রাখতে নিজের ব্যবহার করা জিনিস অন্যরা যেন ব্যবহার না করেন তা নিশ্চিত করুন। সাবধানে থাকুন, বিশ্রামে থাকুন। জ্বর, শ্বাসকষ্ট বা অন্য কোনো উপসর্গ দেখা দিলে ডাক্তারবাবুর পরামর্শ নিন। বিদেশ থেকে বা বাইরের রাজ্য থেকে যারা এসেছেন তাদের আরো একবার অনুরোধ করা হচ্ছে, 14 দিন বাড়ির বাইরে না বেরোতে। বাইরের কাজকর্ম কিছুদিন পরে করুন। আতঙ্কিত হবেন না, আতঙ্ক ছড়াবেন না। সকল রাজ্যবাসীকে অনুরোধ করা হচ্ছে, কোনো অবস্থাতেই আইন নিজের হাতে তুলে নেবেন না। সেরকম পরিস্থিতি দেখলে স্থানীয় পুলিশ প্রশাসনকে খবর দিন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। পশ্চিমবঙ্গ সরকার দ্বারা জনস্বার্থে প্রচারিত। স্পোকেন ইংলিশ থেকে গণিত কিংবা রেলের চাকরির পরীক্ষার প্রস্তুতি কিভাবে নেবেন তারই টিপস এবার বর্ধমান টিভি লাইভে। বর্ধমান টিভি লাইভে অনলাইন ক্লাসরুম। সোমবার 20 এপ্রিল, বিষয় ফিজিক্স, দ্বাদশ শ্রেণীর। পড়াবেন হাটগোবিন্দপুর এমসি হাই স্কুলের শিক্ষক বৃক্ষবন্ধু সোমনাথ গুপ্ত। সময় বিকেল 5টা। মঙ্গলবার 21 এপ্রিল, বিষয় ফিলোসফি, দ্বাদশ শ্রেণীর। পড়াবেন হাটগোবিন্দপুর এমসি হাই স্কুলের শিক্ষক দিবস ঘোষ। সময় বিকেল 5টা। চোখ রাখুন বর্ধমান টিভি লাইভে। মামলা, মোকদ্দমা বা আইনি জটিলতা, রাস্তা খুঁজতে গিয়ে দিশাহারা, এবার মুশকিল আসান। বর্ধমান টিভিতে শুরু হচ্ছে আইনের দরবারে, প্রতি শনিবার সন্ধ্যা 6:30টায়। পরামর্শ দেবেন আইনজীবীরা। চোখ রাখুন বর্ধমান টিভি লাইভে। উন্নয়ন নাকি শুধুই প্রতিশ্রুতি? সরকারি প্রকল্পের সাফল্য কতটা? বিরোধীরা তুলবে কথা, উন্নয়নই দেখাবে দিশা। বর্ধমান টিভিতে আসছে সুলুক সন্ধান। গীতারানী মেমোরিয়াল মডেল স্কুল 2020-2021 শিক্ষাবর্ষে ভর্তি চলিতেছে। সিবিএসই বোর্ড দ্বারা পরিচালিত সম্পূর্ণ ইংরাজি মাধ্যমের একটি বিদ্যালয়। 2.5 বছর থেকে ভর্তি নেওয়া হচ্ছে। অতিরিক্ত বিষয় হিসাবে নাচ, আবৃত্তি, ক্যারাটে ও যোগা ও স্পোকেন ইংলিশ শেখানো হয়। আলাদা কোচিং ক্লাসের ব্যবস্থা আছে। দুস্থ ও মেধাবী ছাত্রছাত্রীদের বিশেষ সুবিধা দেওয়া হয়। সকাল 8টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত অফিস খোলা আছে। ঠিকানা মোহনপুর, সাঁচড়া, মোশাগ্রাম, পূর্ব বর্ধমান। পরিবহনের সুব্যবস্থা আছে। যোগাযোগ 8768622111, 9434944132। গীতারানী মেমোরিয়াল মডেল স্কুল একটি উন্নত মানের সম্পূর্ণ ইংরাজি মাধ্যমের আবাসিক শিক্ষা প্রতিষ্ঠান। মোশাগ্রাম স্টেশনের সন্নিকট। সিবিএসই কোর্স অনুসারে পঠন পাঠন চলছে প্রশিক্ষিত শিক্ষক শিক্ষিকা দ্বারা। আগামী 1 এপ্রিল 2020 থেকে আবাসিক বিদ্যালয়ে ভর্তি শুরু হচ্ছে। সত্তর যোগাযোগ করুন 8768622111 অথবা 9434944132 এই নাম্বারে। বিশেষ ঘোষণা, শিক্ষক শিক্ষিকা নিয়োগ চলছে। সরাসরি যোগাযোগ করুন শিক্ষা প্রতিষ্ঠানে। বিজ্ঞান বিষয়ক অগ্রাধিকার। স্পোকেন ইংলিশ থেকে গণিত কিংবা রেলের চাকরির পরীক্ষার প্রস্তুতি কিভাবে নেবেন তারই টিপস এবার বর্ধমান টিভি লাইভে। বর্ধমান টিভি লাইভে অনলাইন ক্লাসরুম। সোমবার 20 এপ্রিল, বিষয় ফিজিক্স, দ্বাদশ শ্রেণীর। পড়াবেন হাটগোবিন্দপুর এমসি হাই স্কুলের শিক্ষক বৃক্ষবন্ধু সোমনাথ গুপ্ত। সময় বিকেল 5টা। মঙ্গলবার 21 এপ্রিল, বিষয় ফিলোসফি, দ্বাদশ শ্রেণীর। পড়াবেন হাটগোবিন্দপুর এমসি হাই স্কুলের শিক্ষক দিবস ঘোষ। সময় বিকেল 5টা। চোখ রাখুন বর্ধমান টিভি লাইভে। ফিরে এলাম বিরতির। আমরা আমাদের নেক্সট যেটুকু কাজ আছে আমরা সেদিকে এগোবো। আমরা এখানে দেখেছিলাম যে একটা ন্যূনতম
পোটেনশিয়ালে দিলে, নেগেটিভ পোটেনশিয়াল এখানে দিলে, এই ফোটো ক্যাথোডের সাপেক্ষে আমরা যদি ন্যূনতম ঋণাত্মক পোটেনশিয়াল দিই, তখন আমি কি পাচ্ছি, যে পুরোপুরি এই আলোক তড়িৎ ক্রিয়া মানে এই ইলেকট্রন নির্গমন বন্ধ হয়ে যাচ্ছে, মানে ইলেকট্রনের যে গতিশক্তি পুরোপুরি নষ্ট হয়ে যাচ্ছে। আচ্ছা, মানে নষ্ট, মানে একদম পুরোপুরি আর এখান থেকে প্লেট থেকে বেরোতে পারছে না। তাহলে আমি এই ভি ওটাকে আমি কিভাবে ডিনোট করতে পারি, বা ভি নট মানে হচ্ছে আমি স্টপিং পোটেনশিয়াল, একে বলছি যে ন্যূনতম বিভবের জন্য আমার মানে ফোটোক্যাথোডের সাপেক্ষে অ্যানোডকে যে ন্যূনতম ঋণাত্মক বিভব দিলে আমার আলোক তড়িৎ ক্রিয়া বন্ধ হয়ে যাচ্ছে, তাকে বলবো আমি স্টপিং পোটেনশিয়াল, বা আমি পুরোপুরি নিবৃত্তি বিভব। এই নিবৃত্তি বিভবে মানে কার মানে গতি বন্ধ করছে, একটা ইলেকট্রনের, কারণ এই V0 × E, এবং তার সেই ইলেকট্রনটা না থাকলে কি করছিল, সে গতিশক্তি নিয়ে যাচ্ছিল, তার মানে সেই গতিশক্তিটা পুরোপুরি এ দ্বারা ব্যালেন্স হয়ে গেল, তার মানে হাফ এম ভি ম্যাক্স স্কয়ার, মানে ম্যাক্সিমাম যদি আমি বলি গতিশক্তি সেই হাফ এম ভি ম্যাক্স স্কয়ার। এখান থেকে আমি এই নিবৃত্তি বিভবের সাথে আমি কিন্তু একটা মানে এই ভি ম্যাক্সের একটা সম্পর্ক পেয়ে যাব, মানে ভি ম্যাক্স সমান আমরা অলরেডি এখান থেকে ভি ও সমান বার করতে পারবো, বা ভি সমান বার করতে পারবো, কোনো অসুবিধা কিছু নেই। মানে ভি ম্যাক্স স্কয়ার সমান কত পাবো, 2VOE বাই এম, এ হচ্ছে রুট। আচ্ছা, সরি, এটা যদি আমি স্কোয়ারটা, আচ্ছা, এখন এই যে এটা হচ্ছে ফটোইলেকট্রিক এফেক্ট। এই ফটোইলেকট্রিক এফেক্টে আমরা একটা জিনিস যেটা দেখলাম, আলোর তীব্রতা যত বেশি হবে, আলোর মানে যে আলোটা পড়ছে এই তীব্রতা যত বেশি হবে তত বেশি পরিমাণে ইলেকট্রন নির্গত হবে। এখন তীব্রতা কম হলে ইলেকট্রন নির্গমন কম হবে। এইখানে আমি একটা অ্যাম্পিয়ার ভোল্টের একটা লেখচিত্র এঁকেছি। এখানে দেখো যে এইটা কম তীব্রতা কম, এটা তীব্রতা বেশি, যার ফলে কি হচ্ছে এইটা হচ্ছে স্টপিং পোটেনশিয়াল। এই স্টপিং পোটেনশিয়াল থেকে দেখো যত আমি বাড়াচ্ছি, এইখানে আমার কিন্তু দেখো কারেন্ট বেশি, তীব্র আলোর জন্য কারেন্ট মানে কি বেশি পরিমাণ ইলেকট্রন গেছে বেরিয়েছে, তার ফলে বেশি পরিমাণ কারেন্ট পেয়েছি। আর এখানে কম ইলেকট্রন বেরিয়েছে মানে কম কারেন্ট পেয়েছি। এটা কিন্তু একটা লেখচিত্র। এখানে কে ফিক্সড, এখানে কিন্তু আমার কোনটা ফিক্সড রয়েছে, এখানে কিন্তু উভয়ের কিন্তু কম্পাঙ্কটা কিন্তু ফিক্সড রয়েছে। এই রশ্মি কম্পাঙ্ক। আর কম্পাঙ্ক একক থাকলে কি হবে, সেক্ষেত্রে কিন্তু আমরা কি পাবো, সেক্ষেত্রে এক তাহলে এরকম একটা মানে আলাদা আলাদা হবে আর কি, এরকম যাবে। যাই হোক, এটা তোমাদের এই লেখচিত্রগুলো কিন্তু মাথায় রাখতে হবে। আচ্ছা, এই লেখচিত্র তাহলে আমরা আলোক তড়িৎ ক্রিয়ার কি কি ক্যারেক্টারিস্টিক পেলাম, যে ফোটন এলে ইলেকট্রন বেরিয়ে গেল। এই প্রক্রিয়াটা কিন্তু খুব দ্রুত হচ্ছে, মানে তাৎক্ষণিক প্রক্রিয়া, এটা একটা তাৎক্ষণিক প্রক্রিয়া, ইনস্ট্যান্টেনিয়াস প্রসেস। এটা হচ্ছে একটা গতিশক্তির একটা সর্বোচ্চ মান পাচ্ছি, আর একটা কি পাচ্ছি, আর একটা দেখতে পাচ্ছি যে একটা ন্যূনতম কম্পাঙ্ক, যে কম্পাঙ্কর নিচে পড়লে আর ফটোইলেকট্রিক এফেক্টটা হচ্ছে না। এই 1 নম্বর, আমি যদি এটাকে বলি, এটা 1 নম্বর, এটাকে 2 নম্বর, এটাকে 3 নম্বর দিলাম, 3টে এফেক্ট। এই 3টে এফেক্ট কি আমরা এই সূত্র দিয়ে ব্যাখ্যা করতে পারলাম, মানে বুঝতে পারছি যে কেন সর্বোচ্চ আমি পাচ্ছি গতিশক্তি, কেন সর্বোচ্চ পাচ্ছি, যে না যে আলোটা পড়েছে সে সমস্ত কি করে নিয়েছে, সমস্ত যতগুলো ইলেকট্রন ছিল পড়ে সবাইকে বার করে দিয়েছে, তার ফলে ম্যাক্সিমাম আমি পেয়ে গেছি, কারেন্ট পেয়ে গেছি, ঠিক আছে, কোনো অসুবিধা নেই। কিন্তু তার কোনো রিফ্লেকশন আমার এই ম্যাথামেটিক্যাল জায়গায় নেই। এইগুলো হচ্ছে এই ব্যর্থতা। কেন হয় এর পুরোপুরি ম্যাথামেটিক্যাল রিফ্লেকশন আমার এই মানে ফটোইলেকট্রিক এফেক্টের তরঙ্গ তত্ত্বে নেই। এই যে ব্যর্থতাটাকে আমার পুরোপুরি সার্থক করতে এগিয়ে এলেন কে, বিজ্ঞানী আইনস্টাইন। মনে রাখবে, বিজ্ঞানী আইনস্টাইন কিন্তু এই তত্ত্বের উপরই নোবেল পেয়েছিল। বিজ্ঞানী আইনস্টাইন কি বললেন, আইনস্টাইন বললেন যে ফটোইলেকট্রিক এফেক্ট অবশ্যই খুব সুন্দর জিনিস, কোনো ব্যাপার নেই, মানে ফোটন পড়লো, ইলেকট্রন বেরিয়ে গেল, এবং এখানে একটা সামথিং যে ওয়ার্ক ফাংশন সম্পূর্ণ তিনি মেনে নিলেন। তিনি বললেন যে কিন্তু তরঙ্গ তত্ত্বে এই ফোটনটাকে ধরা হয়েছিল কি তরঙ্গ। উনি বললেন না, প্ল্যাঙ্কের দেয়া কোয়ান্টাম ফিজিক্সের তত্ত্বকে তিনি হাতিয়ার করে বললেন যে এই ফোটন অবশ্যই তরঙ্গ হিসাবে নয়, এর পড়ছে কি কণা হিসাবে ফোটন এসে পড়ছে, এবং কণা হিসাবে ফোটন পড়লে যে প্ল্যাঙ্ক বলেছিলেন যে তার এনার্জি হবে তার কম্পাঙ্কের সঙ্গে সমানুপাতিক, তার মানে ই হবে
এইচ নিউ, এইচটা হচ্ছে প্ল্যাঙ্ক কনস্ট্যান্ট, প্ল্যাঙ্কের নাম অনুসারে। তাহলে এই এইচ নিউ এর প্যাকেট হিসাবে কিন্তু মানে ফোটন এসে পড়বে, এবং এই এইচ নিউ এসে পড়লে মানে প্যাকেট অফ এনার্জি এই পড়লো, এই পড়ে সে ইলেকট্রনকে বার করবে, ইলেকট্রনকে উত্তেজিত করবে। কারণ ইলেকট্রন যদি উত্তেজিত হয় সে তার যে আয়নাইজেশন পোটেনশিয়াল সেটা ক্রস করে বেরিয়ে চলে যাবে, এবং যার ফলে পাথটা সামান্য পজিটিভ তড়িৎগ্রস্ত হয়ে যেতে পারে, মানে হয় আর কি। আর এইখানে এবার তাহলে আইনস্টাইন কি বললো, এইচ নিউ এসে পড়লো, কোয়ান্টামে চলে এলো। এইচ নিউ বললো যে অবশ্যই W0 কিছুটা পরিমাণ তাকে একে ছাড়াতে ব্যবহৃত হলো, ইলেকট্রনটাকে যে বাইন্ডিং সেটা ছাড়াতে জাস্ট ছাড়িয়ে রাখলো, এবং তারপর কি করলো, ইলেকট্রনটা বেরিয়ে দৌড় দিল। তার মানে কি দিল, কি আছে দৌড় দেওয়া মানে গতিশক্তি, এইটা তিনি বললেন। এবং এই শক্তিটা এবার লক্ষ্য করো যে আমরা আগেই পড়েছি এই হাফ এম ভি স্কোয়ার, যেটা আগের তরঙ্গ তত্ত্বে হাফ এম ভি স্কোয়ার, এইটার সমান কিন্তু EV0। তাহলে এই জায়গাটা যদি আমি বসিয়ে দিই, এইচ নিউ ইকুয়াল টু W0 প্লাস EV0, তাহলে EV0 ইকুয়াল টু কত, আমি পাবো এইচ নিউ মাইনাস W0। এই ইকুয়েশনটা কি বলা হচ্ছে, আইনস্টাইনের আলোক তড়িৎ ইকুয়েশন। এখন আইনস্টাইন মানে কি বললেন, তারপর ওই যে ব্যর্থতাগুলো এবার একে একে তিনি প্রমাণ করতে থাকবেন। আইনস্টাইন ইকুয়েশনটা তাহলে আমরা পেয়ে গেলাম, EV0 সমান এইচ নিউ মাইনাস W0। আচ্ছা, এবার আইনস্টাইনের আমরা তরঙ্গ তত্ত্বে প্রথম ব্যর্থতা কি পেয়েছিলাম, বলে যে গতিশক্তি একটা নির্দিষ্ট মান আছে। কারণ হচ্ছে আমি তীব্রতা বাড়ালে, আমি গ্রাফে দেখালাম তীব্রতা যত বাড়ছে মানে তত কিন্তু কারেন্ট বাড়ছে এবং গতিশক্তি বাড়ছে। তাহলে তো সারা জীবন যত তীব্রতা দেবো ততই বাড়ার কথা, কিন্তু একটা সময় গিয়ে সম্পৃক্ত হয়ে যাচ্ছে। আমরা যে গ্রাফটা করেছিলাম আইভি, এটা আইভি, এই যে একটা দেখবে যে একটা জায়গায় সম্পৃক্ত হয়ে যাচ্ছে, এটা কিন্তু আর কারেন্টটা কিন্তু আর বাড়ছে না, এই সম্পৃক্ত প্রবাহের জায়গায়, এই সম্পৃক্ত জায়গায় পৌঁছেছে। তার মানে এই ইম্যাক্সটা একটা মানে ম্যাক্সিমাম জায়গায় পৌঁছানোর পর আর বাড়ছে না, মানে কারেন্ট আর বাড়ছে না, বা ইলেকট্রনিক গতিশক্তি আর বাড়ছে না। তিনি বললেন যে এটা অবশ্যই, কারণ আমরা এটাই হবে, কারণ EV0 যেটা হাফ এম ই ম্যাক্স সমান কত, এটা ইম্যাক্স, EV0 মানে তো এই ম্যাক্স, এটা কি লিখতে পারি, এইচ নিউ মাইনাস W0। তোমরা লক্ষ্য করে দেখো ই ম্যাক্স সমান কি যাচ্ছে, এইচ নিউ W0। এইচটাকে প্ল্যাঙ্ক কনস্ট্যান্ট, এটা ধ্রুবক, নিউটাকে যে ধ্রুবক মানে যে আলো পড়লো, আর এটা কি নির্দিষ্ট ধাতু ক্ষেত্রে W0টা ধ্রুবক। সুতরাং আমি কি বলতে পারি, ই ম্যাক্স একটা ধ্রুবক, এর একটা নির্দিষ্ট মান, সর্বোচ্চ মান থাকবে। তাহলে প্রথম আমি ব্যর্থতাটা কাটিয়ে উঠলাম। দ্বিতীয় ব্যর্থতা কি ছিল, দ্বিতীয় ব্যর্থতা ওখানে বলা হয়েছিল যে আমাদের একটা ন্যূনতম কম্পাঙ্কের পড়তে হবে, এর কম কম্পাঙ্কে ন্যূনতম কম্পাঙ্কে আলো পড়বে, মানে এইচ নিউ 0 মানে এই মানে সূচনা কম্পাঙ্ক পড়েছিলাম, এরকম একটা ন্যূনতম কম্পাঙ্কের ফোটনকে পড়তে হবে। যদি এইচ নিউ 0 যদি 2 EV হয়, আমি যদি বলি যে এই নিউ 0 আর এইচ নিউ 1 আর এইচ নিউ 2 এই দুটো মিলিয়ে 2 EV, ওদের পরিবর্তে এই দুটোকে দেবো, কিন্তু বলছে না এই দুটোর জন্য 2 EV হলেও আমার ইলেকট্রন বেরোবে না, কিন্তু এই শুধু একটা 2 EV জন্যই ইলেকট্রন বার করে দেবো। তাহলে এটা কেন হচ্ছে, এই প্রমাণটা কি করলো, যে ন্যূনতম কম্পাঙ্ক কেন লাগছে আমার। তিনি বললেন যে ন্যূনতম কম্পাঙ্ক না পড়লে, যদি সেই কম্পাঙ্কে, যে কম্পাঙ্কে আমার কি হচ্ছে, আমার বেরোবে না ইলেকট্রন, বেরোবে না, ইলেকট্রন বেরোবে না মানে কি, এই টার্মটা কি হবে, 0 হবে, এই টার্মটা 0 হওয়া মানে কি, এইচ নিউ সমান এইচ নিউ মাইনাস W0। তাহলে W0 সমান কি আসছে, এইচ নিউ, এই W0 সমান এইচ নিউ, এইটাকে এই নিউটাকে যেখানে W0 একটা নির্দিষ্ট অ্যামাউন্ট, এই নিউটা হচ্ছে নিউ সমান নিউ 0, এইখানে বলছে উনি এটা নাম দিলেন, এটাই হচ্ছে সূচনা কম্পাঙ্ক, যেটা সূচনা কম্পাঙ্ক। এই কম্পাঙ্ক না থাকলে আমি কি পাবো না, এই কম্পাঙ্কের আর ফোটন না পড়লে আমি ইলেকট্রন বার করতে পারবে না। তাহলে W0 সমান এই জিনিস, এগুলো কিন্তু অঙ্কে তো আসবে, এটা তোমার নোট করবে এগুলো সব, এই জিনিসগুলো। তার মানে একটা নির্দিষ্ট ফ্রিকোয়েন্সি আমরা পাচ্ছি। তাহলে এইটা যদি আমি এখানে বসিয়ে দিই, এই ইকুয়েশনে বসিয়ে দিই, তাহলে ইম্যাক্স সমান আমি কি পাবো, ইম্যাক্স সমান দেখো আমি পাচ্ছি এইচ নিউ মাইনাস এইচ নিউ 0, মানে কত পাচ্ছি, এইচ নিউ মাইনাস নিউ 0, এই দিয়েও অঙ্ক আসে। আচ্ছা, আর একটা ব্যর্থতা কি আছে, 3 নম্বর ব্যর্থতা, সেখানে বলেছিল যে এটা তাৎক্ষণিক ক্রিয়া। তরঙ্গ তত্ত্ব বলছে
যদি ইলেকট্রন বেরোয়, ফোটন পড়লে যদি ইলেকট্রন বেরোয়, কারণ আলো হচ্ছে, তোমরা পরবর্তীকালে হাইসেনবার্গের অনিশ্চয়তা নীতি দেখবে, যদি কোনো জায়গায় কোনো প্লেটের ওপর আলো পড়ে এইভাবে মানে একটা ভাবে যায়, তার মানে আলোর পুরোটা কিন্তু একটা পয়েন্টে পড়ছে না, তাহলে এখানে একে উদ্দীপ্ত করতে গেলে অনেকক্ষণ ধরে একে আলোটা যেতে হবে। কিন্তু আমরা দেখছি যে আলো দিলেই বেরিয়ে আসছে। এই ব্যাখ্যাটা তরঙ্গতত্ত্বের সাহায্যে করা যায় নাই, কিন্তু তিনি ধরে নিয়েছিলেন যে ফোটনগুলো কি আকারে আসছে, শক্তি দিচ্ছে, একটা প্যাকেট হিসেবে শক্তি দিচ্ছে, একটা কণা হিসেবে শক্তি দিচ্ছে, একটা ডিসক্রিট ওয়েতে শক্তি দিচ্ছে। এই শক্তিগুলো কি হচ্ছে, ইলেকট্রন কি করছে, ইলেকট্রনকে দিচ্ছে। কারণ এই ফোটনের যে এই শক্তিটা এই ইলেকট্রনের সাথে, ফোটনের সাথে এই চিনিয়ের সঙ্গে ইলেকট্রনে কি করছে, কলিশন ঘটছে, মানে সংঘর্ষ ঘটছে। মনে রাখবে এই কলিশনটা হচ্ছে স্থিতিস্থাপক সংঘর্ষ। এই স্থিতিস্থাপক সংঘর্ষ একমাত্র ঘটনা যেখানে দুটো কণার সংঘর্ষ কিন্তু ঘটতে যে টাইম লাগে, সেই টাইমটা হচ্ছে 10⁻⁸ সেকেন্ডেরও কম। তার মানে কি একদম এটা আমাদের মানে নলেজই আসবে না, আমাদের কোনো হয়তো মানে কোনো ইনস্ট্রুমেন্ট মাপতেও পারবে না। এই সময় এত সেকেন্ড সময়ের মধ্যে কিন্তু এই ঘটনা কলিশন ঘটে এবং এনার্জি ট্রান্সফার হয়ে যায়। সেই হিসাবে ওরা তৎক্ষণাৎ বেরিয়ে যায়। তিনি বলেছিলেন যে, এবং উনি ধরে নিয়েছিলেন যে ফোটন কিন্তু এদের সাথে, ফোটনের সাথে ইলেকট্রনের যে সংঘর্ষের ফলেই এনার্জি ট্রান্সফার হচ্ছে। আচ্ছা, এইটা গেল আমাদের মূল হচ্ছে আইনস্টাইনের ফটোইলেকট্রিক এফেক্ট। এবার আইনস্টাইনের ফটোইলেকট্রিক এফেক্টের যে আমরা সূত্র পেয়েছিলাম, এই দিয়ে তোমরা গ্রাফ করবে, EV0 সমান আমরা কি পেলাম, h-nu মাইনাস W0। তাহলে আমি কি করতে পারি, এটা যদি আমি বলি W0 V0 সমান কত পাচ্ছি, h/e নিউ মাইনাস W0/e। এটাকে যদি আমি একদিকে যদি V0 ধরি, একদিকে যদি আমি কি ধরি, একদিকে যদি নিউ ধরি, তাহলে আমি কি পাবো, এইরকম একটা দেখো স্ট্রেট লাইন। কারণ কি আমরা জানি এটা যদি y সমান এইরকম দেখো, y সমান mx প্লাস c, এখানে mটা কি, mটা হচ্ছে h/e নতিটা দেখে নাও, m এর সাথে কি xটাকে কম্পাঙ্ক আর সিটাকে মাইনাস W0/e, মাইনাস এইটা দেখবে মাইনাস W0/e, এটা একটা নিউ h/e, এর আসবে আমাদের কত আসছে h/e, মানে এটা করবে মানে x/a প্লাস y, এটা সরলরেখা কিন্তু আমরা জানি, এটা সবাই জানি, x মানে কি, মানে এটাকে নিয়ে এসে এভাবে করতে হবে। আচ্ছা, এই যে h/e, এটা হবে h/e, এটা কিন্তু সরলরেখা অঙ্কে তোমরা অবশ্যই এটা যদি আমরা গ্রাফ করি এর গ্রাফটা পাবো, এবং এটা হচ্ছে W0/e। লক্ষ্য করো এইখানে যে টার্মটা আসছে h/e, এই h/e একে সমান যদি আমি ইলেকট্রনের ভর দিয়ে গুণ করি, তাহলে h সমান কি পাবো, me। মানে অনেক সময় কোশ্চেন আসে, দেখা যে প্ল্যাঙ্ক কনস্ট্যান্ট হচ্ছে কি ওই কণার ভর ইন্টু আধান। যাই হোক, এগুলো তোমার অঙ্কের জায়গায় যাবে, আমাদের বক্তব্য হচ্ছে এখানে কি এক্স অক্ষকে যে এই রেখাটা যাতে ছেদ করলো তার মান কত, h/e। এই h আর e দুটোই কনস্ট্যান্ট, সুতরাং কি এইখানটা যে কোনো ম্যাটেরিয়ালের ক্ষেত্রে, যে কোনো ক্ষেত্রে এই ছেদিতাংশের মান কিন্তু সমান হবে। কিন্তু এই W0 বিভিন্ন ধাতু ক্ষেত্রে বিভিন্ন, সেই জন্য এই মানটা চেঞ্জ হতে পারে। এই ধরনের সূক্ষ্ম জিনিস কিন্তু তোমাদের মাথায় রাখতে হবে, কারণ ফিজিক্স পড়তে গেলে এইগুলোকে অবশ্যই জানতে হবে। আচ্ছা, তাহলে আমরা যে এই জায়গাটায় পৌঁছালাম, এরপর আমাদের যে মূল বৈশিষ্ট্য সেটা হচ্ছে আমরা দেখলাম যে আলো তরঙ্গ তত্ত্বের দ্বারা, আলোর তরঙ্গ তত্ত্বটা কী ব্যাখ্যা করলাম, আমরা তরঙ্গ তত্ত্ব দ্বারা ব্যাখ্যা করলাম যে প্রতিফলন, প্রতিসরণ, অপবর্তন, সমবর্তন সব করা যায়। আবার তরঙ্গ তত্ত্ব যেটা ব্যাখ্যা করতে পারে না সেটা কণা তত্ত্ব করে। তাহলে পদার্থের দুটো ধর্মই আছে আমাদের। কী ধর্ম? পদার্থ হচ্ছে কণা এবং তরঙ্গ প্লাস তরঙ্গ, দুটো উভয় ধর্ম। এই দ্বিসত্তা তরঙ্গ ধর্ম, কণা তরঙ্গ দুটোই রয়েছে। এই কণা তরঙ্গ পদার্থের দুই ধর্মের নিয়ে প্রথম যিনি পরীক্ষা মানে অনেকে এসেছিল, এবং লুইস ডি ব্রগলির নাম আমরা আসতে পারবো, মানে আমরা জানবো যে তিনি প্রথম একটা ম্যাথামেটিক্যাল রূপ দিয়েছিলেন। তিনি বললেন যে E সমান mc² যদি হয়, এটাকে আমরা ভেঙে লিখতে পারি mc ইন্টু c, মানে হচ্ছে এটা যে আইনস্টাইনের ইকুয়েশন আমরা জানি, এটাকে p মানে মোমেন্টাম ইন্টু c। তাহলে p সমান কত, মোমেন্টাম E/c। আবার আমরা ফোটনের এনার্জি আমরা জানি E সমান hc/λ। এই মানে আমরা নিউ পড়েছিলাম, নিউ সমান হচ্ছে c/λ। এই ল্যামডা নিউ 0 যদি ধরি, λ0 এটা হচ্ছে থ্রেশহোল্ড বা সূচনা তরঙ্গ দৈর্ঘ্য, এটা সূচনা কম্পাঙ্ক, সূচনা তরঙ্গ, যাকে c/λ। তাহলে এই যে জায়গাটা থেকে যদি আমি এখানে বসিয়ে দিই hc/c ইন্টু ল্যামডা, তাহলে cc কেটে গেল,
তাহলে এইচ বাই ল্যামডা, ল্যামডা সমান কী হলো এইচ বাই পি। এই পিটা এইটা হচ্ছে ডি বগলি ওয়েভলেন্থ, পথের ডি বগলি ওয়েভলেন্থ। এবং এখান থেকে আমি আর কি করতে পারি, এই পি মানে আবার এম ভি। এইখান থেকে দেখো সূক্ষ্ম সূক্ষ্ম জিনিস আমরা কিন্তু ধরবো। যদি ভি সমান 0 হয় তাহলে ল্যামডা কি হচ্ছে, ল্যামডা টেন্স টু ইনফিনিটি। তার মানে যদি আমার কোনো পার্টিকেল যদি অ্যাট রেস্ট থাকে তাহলে কিন্তু সে জায়গায় ডি বগলি ওয়েভলেন্থ কিন্তু একটা মানে অ্যাবসার্ট, মানে ইনফিনিটি ওয়েভলেন্থ সেটা কিন্তু আমরা পাবো না। সেই জন্য এটা সবসময় মুভিং অবজেক্টের ক্ষেত্রে। আবার যদি এম এর মান যদি বড় হয় তাহলে আমরা ল্যামডার এমন মান পাবো, এই এইচ আর মান বসাবে, এটা যদি 10 গ্রাম ধরে বসাবে এইচ এর মান বসাবে, আর এটা সি এর মান বসিয়ে দেবে, ভি সমান সি, দেখবে যে এমন মান পাবো যেটা হচ্ছে আমাদের নেগলিজিবল অ্যামাউন্ট। সুতরাং সেই জায়গা থেকে আমরা কিন্তু মানে খুব ক্ষুদ্র বস্তু মানে মাইক্রোস্কোপিক, আমরা কোয়ান্টাম ফিজিক্সটা পড়েছিলাম যে পরমাণুর ভেতরের জিনিস পরীক্ষা নিরীক্ষার জন্য কোয়ান্টাম ফিজিক্স এসেছিল, সেই জন্য এমটাও খুব ক্ষুদ্র ভরের এবং অতি উচ্চ বেগের ক্ষেত্রে এই ধরনের তরঙ্গদৈর্ঘ্য আমরা ব্যবহার করে থাকব। আচ্ছা, এই তরঙ্গদৈর্ঘ্যের ক্ষেত্রে আমরা এখন এর কতগুলো রূপ দেখতে পাবো। আমরা পেলাম কি, ল্যামডা সমান এইচ বাই পি, পি সমান এম ভি, পি স্কোয়ার সমান এম স্কোয়ার ভি স্কোয়ার। এটাকে যদি আমি বলি হাফ ইন্টু এম ভি স্কোয়ার ইন্টু এম, তাহলে কত আসবে? এটা অবশ্যই এটা কি, তাহলে পি স্কোয়ার ইন টু পি স্কোয়ার সমান ই কে মানে কাইনেটিক এনার্জি ইন্টু এম, এটা পাচ্ছি, এটা সরি 2 পি স্কোয়ার, শুধু এটা পাচ্ছি। তাহলে আমরা কত মানে হাফ এম ভি স্কোয়ার, একটা 2 দিয়ে গুণ করবো 2, তাহলে এটা হচ্ছে 2 ই কে এম। তাহলে পি সমান কত পাচ্ছি, √2 এম ই কে। তার মানে আমি ল্যামডা সমান লিখতে পারি এইচ বাই √2 এম ই কে। আবার এই কাইনেটিক এনার্জির জায়গায় আমি যদি বসিয়ে দিই, মানে এই প্রত্যেকটা টার্মিনোলজি তোমাদের মনে রাখতে হবে, কারণ এই টার্মিনোলজি দিয়ে কিন্তু বিভিন্নভাবে ঘুরিয়ে অঙ্ক বা গাণিতিক মানে প্রবলেম তোমাদের আসতে পারে। এটা 2 এম ই কে মানে কত, ই ভি 0। এইভাবে তোমরা কিন্তু প্রত্যেকটা জিনিস পাবে। আবার আমরা কি করতে পারি, আমরা প্রত্যেকটা জায়গায় ধরে ধরে আমি তোমাদের বলে দিচ্ছি, প্রত্যেকটা এই যে প্রত্যেকটা টার্মিনোলজি কিন্তু একদম তোমাদের কিন্তু একদম স্টেপ বাই স্টেপ মনে রাখতে হবে। এইভাবে যদি আমরা মান বসাই, কোনো এম যদি ইলেকট্রন বলি, ইলেকট্রনের ভর, ইলেকট্রন ভি0, এবং এখানে যে একটা জিনিস বসালে একটা সময় অনেক সময় পাওয়া যাবে যে দেখবে একটা যে 12,400 বাই, যদি আমি ই ধরি, মানে এই ইটাকে যদি বার করতে যাই, ই সমান একটা আসবে 12,400 বাই ল্যামডা, এটা হবে অ্যাংস্ট্রম এককে, আর এটা হবে ইভি এককে। এরকমভাবে আসবে, তোমাদের এগুলো ক্যালকুলেশন করে তোমাদের নিজেদের হাতে তোমরা অবশ্যই করতে পারবে। সরি। আচ্ছা, এখন আমরা পুরোপুরি যে পদার্থকে আমরা যে কি ধরলাম, পদার্থ, তরঙ্গ, আবার কণা। এখন আমরা একটা জিনিস বলতে পারবো যে তরঙ্গ আমরা জানি ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ মানে তড়িৎচুম্বক তরঙ্গ পাই, আবার ইলাস্টিক ওয়েভ মানে হচ্ছে শব্দ, ইলাস্টিক ওয়েভ এটা হচ্ছে আলো, লাইট, আর এটা হচ্ছে সাউন্ড, এটা পাই। আমরা কি ধরলাম, কণার স্রোতকে তরঙ্গ হিসাবে কল্পনা করছি এখানে, মানে কণাকেও তরঙ্গ হিসাবে দেখছি, তরঙ্গকে কণা হিসাবে দেখছি। এইভাবে আমরা দেখলাম দ্বৈত নেচার সত্য। তাহলে এটাও দেখা গেছে ইলেকট্রন তো কণা, তার মাস আছে, সে যদি এগিয়ে যায়, ইলেকট্রন কণা যদি স্রোত হিসাবে এগিয়ে যায়, কিন্তু আমরা তখন দেখতে পাবো ইলেকট্রন যদি এরকম অনেক ইলেকট্রনে যদি কণা স্রোত যায়, সেই স্রোতটা কিন্তু তরঙ্গের আকারে আমরা কল্পনা করতে পারি। শুধু কল্পনাই নয়, এই যে তরঙ্গ আকারে তরঙ্গের নেচার অবলম্বন করে, সেটা কিন্তু ডেভিসন গারমার কিন্তু পরীক্ষা করে দেখিয়েছিলেন যে ইলেকট্রনের স্রোত শুধুমাত্র কণা নয়, সে কী করে তরঙ্গের নেচার, মানে কী করে দেখিয়েছিলেন, তিনি কিন্তু একটা ভোল্টেজ অ্যাপ্লাই করেছিলেন, 54 ভোল্টেজ 54 ভোল্টেজ অ্যাপ্লাই করে তিনি একটা গ্রাফ পেয়েছিলেন, কীরকম সম্ভবত এরকম তোমার এরকম একটা গ্রাফ পেয়েছিলেন। কী করেছিলেন, এরকম ইলেকট্রোড থেকে তিনি আলো ফেলেছিলেন, এখান থেকে ইলেকট্রন বেরিয়েছিল, এখানে ডিটেক্টর দিয়েছিল, মানে এগুলো তোমাদের জাস্ট জানার জন্য দিচ্ছি বলছি, এবং এখান থেকে ইলেকট্রন স্রোত গিয়ে এই ডিটেক্টরে কী করছে, অপবর্তন মানে হচ্ছে ডিফ্র্যাকশন দেখাচ্ছে। মানে ইলেকট্রন কণা স্রোত, সে ডিফ্র্যাকশন কী করে দেখাবে, আমরা জানি ডিফ্র্যাকশন কে দেখায়, তরঙ্গ দেখায়। সুতরাং আমি এখান থেকে প্রমাণ করতে পারবো, ডেভিসন গারমা বলেছিলেন, তাহলে কোনো কণার স্রোতও
কি হিসাবে কাজ করতে পারে, তরঙ্গ হিসাবে কাজ করতে পারে। তাহলে আমরা কিন্তু এই জায়গাগুলো আমরা কিন্তু অবশ্যই জেনে রাখবো। তাহলে আমরা এখানে কি কি জানলাম, যে আমরা একটা জিনিস, যে এক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ জিনিস, যে তরঙ্গের কথা বললাম, ইলেকট্রনের স্রোত যে তরঙ্গ যাচ্ছে, সেই তরঙ্গটার নেচার কীরকম আমরা জানি। ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ, তড়িৎ চুম্বকের তরঙ্গের নেচার আমরা কি জানি, এর একটা উল্লেখযোগ্য ধর্ম কি, এ কিন্তু পোলারাইজেশন বা সমাবর্তন দেখায়। ইলাস্টিকের ক্ষেত্রে কি, ইলাস্টিক কি দেখায়, ইলাস্টিক ওয়েভ কিন্তু আমরা জানি, আমরা সাউন্ড ওয়েভ কি ইলাস্টিক ওয়েভ জানি, তার কিন্তু ইলাস্টিসিটি ধর্ম আছে। আচ্ছা, এরপর এই যে ম্যাটার ওয়েভ, যেটা কণার যে স্রোত, সেটা যে ওয়েভ হিসেবে কাজ করছে, সেই স্রোতটা কিন্তু মনে রাখতে হবে সবাইকে, ওই কণার স্রোতটা কিন্তু নট ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ, নট ইলাস্টিক ওয়েভ, এর কিন্তু একটা মধ্যবর্তী ওয়েভ। কি ধরনের ওয়েভ, মানে এর যে একটা, এটাকে লেখা যায় একটা সাই বলে একটা, এর একটা ওয়েভ ফাংশন আছে, সাই xt/rt। এই ওয়েভ ফাংশন ধরে বিজ্ঞানী শ্রোডিঙ্গার, তোমাদের আলোচ্য বিষয় নয়, শ্রোডিঙ্গার কোয়ান্টাম ফিজিক্সের একটা সূত্র মানে দিয়েছিলেন, সেখান থেকে কোয়ান্টাম ফিজিক্স শুরু হয়েছিল আর কি। যাই হোক, এই সাই xt, এই সাইটা কি, সাই ফাংশন, এই ফাংশনটা কি, ওই কণার যে ম্যাটার ওয়েভের ইকুয়েশন, যেখানে ইলেকট্রোম্যাগনেটিক, সে ইলেকট্রোম্যাগনেটিকও নয়, সে কিন্তু ইলাস্টিকও নয়, সে কি হচ্ছে সাই। এবং এই কণার একটা গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য, তোমরা যদি যারা একটু মানে খুব মানে ডিটেলসে পড়তে চাও, যারা ভালোবেসে পড়াটা নাও, তারা জানবে যে কোনো বস্তু যদি গতিশীল হয়, তাহলে সেই বস্তুর যে কোনো একটা পয়েন্টে তাকে আমরা ডিটেক্ট করতে পারি। মানে যদি x=2 মানে একটা মুভিং পার্টিকেলকে আমরা দেখতে পারি, x=3 দেখতে পারি, কিন্তু এই কণার স্রোতকে পার্টিকুলার কোনো পয়েন্টে তার কিন্তু পজিশন নির্ণয় করা যায় না। কারণ সে কি হয়, সে একটা কিছুটা জায়গা জুড়ে তার পজিশন নির্ণয় করতে হয়, কিছুটা জায়গা জুড়ে তার পজিশন নির্ণয় করা যায়। এবং সেই পজিশনটা নির্ণয় করতে গেলে এই যে সাই এক্স সময় বললাম, এই সাইয়ের মডিউল মানে ফাংশনের এই মড, মানে হচ্ছে এই মড নিয়ে এইটা হচ্ছে তার প্রবাবিলিটি, মানে ওই জায়গার মধ্যে সে থাকতে পারে, মানে হচ্ছে মানে কোন জায়গা, পার্টিকুলার কোনো জায়গাতে যদি বলি আমি এই কণাটা অবস্থান ধরবো, মানে যে কোন কণাটা, যারা ওই মুভিং কণাটা, যে ওই কণাগুলো যেটা ওই তরঙ্গটা সৃষ্টি করছে, সেটা কিন্তু আমরা করতে পারি। সেই জন্যে তোমরা জানবে যে ইলেকট্রনের অ্যাকচুয়াল কোনখানে ঘুরছে, এটা অনেক সময় একটা বিভ্রান্ত সৃষ্টি করে। কারণ ওই জন্য ইলেকট্রন কখনো কণা, কখনো ওয়েভ, এই জন্য ইলেকট্রন আমরা কি আনসার্টিনিটি প্রিন্সিপাল হিসাবে আমরা অনেক সময় দেখতে পাই। এগুলো মানে আমাদের আলোচ্য বিষয় নয়, তবু আমি তোমাদের বলছি এগুলো জানার জন্যে। কিন্তু এই জিনিসটা কিন্তু আমাদের আছে। আর আমরা লাস্ট, যেহেতু আমাদের সময় প্রায় শেষের দিকে, আমাদের একটু সেকেন্ড হাফে একটু তাড়াতাড়ির মধ্যে হলো, যদিও তোমাদের আশা করি অনেকটাই তোমরা উপলব্ধি করেছো। যদি করতে পারো তাহলে আমি খুব আনন্দিত হব। আর ফটো কোষ মানে তো আলোক তড়িৎ কোষ, সেখানে কি হয়, আলোক তড়িৎ কোষে মনে রাখবে, আলোক তড়িৎ কোষে কেসটা কি হয়, আর অনেক সময় আলোক তড়িৎ কোষ তৈরি করা হয় কি নয়, ওই আলো ফেলা হয়, মানে ফটো ফেলা হয়ে ইলেকট্রনটা বেরোয়, ইলেকট্রন বেরিয়ে এরকম মানে আমরা অটোমেটিক, আমরা যদি কোনো কোষে অটোমেটিক পরিচালক বল সৃষ্টি হয়, দিয়ে কোষটা আমরা ইউজ করতে পারি। কোনো কোষে মানে এগুলো ছবিগুলো দেখবে, মানে ফটো পড়বে, ইলেকট্রন বেরোবে, এবং সেই ইলেকট্রনটা বেরোলেই আমরা জানি ইলেকট্রন যদি প্রবাহ হয় আমরা কারেন্ট পাবো, এবং সেখানে আমরা তড়িৎচালক বল মানে হচ্ছে ইলেকট্রোমোটিভ ফোর্স আমরা অ্যাপ্লাই করতে পারবো, এবং সেই সেলগুলো দিয়ে আমরা বিভিন্ন ধরনের কাজ করতে পারবো। এই ধরনের জিনিস আমাদের আছে। এবার কিছু তোমাদের ম্যাথামেটিক্যাল প্রুফ বা প্রমাণ, সেগুলো তোমরা অনেকগুলো করতে পারবে। মানে যদি দু একটা ম্যাথামেটিক্স যদি আমরা বলি, ল্যামডা সমান h/mv, যদি এই পার্টিকেলটা যদি সি এর বেগে যায়, মানে কম্পারেটিভ টু সি এর বেগে যায়, তাহলে কিন্তু আমরা তখন কি করব, এইচকে কী দিয়ে লিখবো, hv, এটা হচ্ছে m0/√1 - v²/c²। মানে এই বলেছিলাম যে রেস্ট মাস, এই মাসটা যদি মুভিং মাস হয়, কারণ এটাও মনে রাখবে, যখন যদি কোনো পার্টিকেল যদি সি এর কম্পারেটিভ টু সি বেগে যায়, তখন তার মাসটাও চেঞ্জ হয়। আমরা জানি মাস চেঞ্জ হয় না, মাস চেঞ্জ হয় এই রেশিওতে। এই ধরনের বিভিন্ন ধরনের অঙ্ক বা গাণিতিক প্রবলেম তোমরা কিন্তু মানে করতে পারবে। এবং যদি কখনো অসুবিধা হয়, আমাদের মানে স্ক্রলিংয়ে আমার নাম্বার, হোয়াটসঅ্যাপ বা ইমেল নাম্বার দেওয়া আছে, তোমরা দেবে, তোমাদের সেই জায়গা থেকে আমি যতটা পারবো হেল্প করব। খুব ধন্যবাদ শোনার জন্য, এবং এখানেই আমাদের ক্লাস শেষ হলো। স্পোকেন ইংলিশ থেকে গণিত কিংবা রেলের চাকরির পরীক্ষার প্রস্তুতি,
কিভাবে নেবেন তারই টিপস এবার বর্ধমান টিভি লাইভে। বর্ধমান টিভি লাইভে অনলাইন ক্লাসরুম সোমবার 20 এপ্রিল।